স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন ম্যাথমেটিক্স সাবজেক্টের উপর। ক্লাস দশম শ্রেণী, তোমাদের ক্লাস 10-এর যে মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশনটা দেওয়া হয়েছে অক্টোবর মাসে পার্ট 8, সেইটা 50 নম্বরের। সেইটা আমি সলভ করে দেখাবো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, খুবই ভালো লাগবে। দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা আরও আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে অনেক ভিডিও ছাড়া আছে, তোমরা সেগুলোও দেখবে। আচ্ছা, চলো শুরু করি। দেখো, এক নম্বর কোশ্চেনে দেখো লেখা আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ টাইপের, 1 × 8 = 8 দেওয়া আছে। আচ্ছা, 8টা কোশ্চেন, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। দেখো, 1 নম্বর দাগে লেখা আছে বাস্তব সহগযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। এখানে 4টে অপশান আছে। দেখো, সঠিক অপশনটি হচ্ছে সির অপশানটা। দেখো, এক্স গুণিতক, এই যে সির অপশানটা, এক্স গুণিতক x - 1 - x = 0। কেন এটা দ্বিঘাত সমীকরণ? দেখো দেখো এইটাকে যখন আমরা ভাঙবো, এই যে এইটাকে যখন আমরা ভাঙছি, তখন এক্সটাকে গুণ করে দিচ্ছি। এই যে গুণ করে দিয়েছি, দিয়ে লিখেছি কি x² - x = 0। এটা আলটিমেট দাঁড়াচ্ছে কত? x² - 2x, কারণ এই -x করলে -2x হয়। তাহলে এই যে এখানে দেখো x² - 2x = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই জন্য অপশান সি যেটা, সেটাই ঠিক হচ্ছে। বাকিগুলো দেখো, বাকিগুলো ঠিক হবে না, কারণ এখানে দেখো এক্স গুণিতক x² এটা গুণ করলে হবে x³ আসবে। এটা তো আর দ্বিঘাত নয়, 3 ঘাত হয়ে যাচ্ছে। বির অপশানটা দেখো, x² আর x² গুণ করলে কত হবে? x⁴ হবে। এটাও দ্বিঘাত হচ্ছে না। আর শেষেরটা দেখো এক্সের 1 ঘাত রয়েছে, তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান সি। চলো নেক্সট কোশ্চেন। 2-এর দাগের কোশ্চেনটা আছে। দেখো, 2x - 2 গুণিতক x + 3 = 0 সমীকরণটির বীজ দুটি হলো। দুটো বীজ কি কি বলতে বলেছি। তাহলে আমাদের প্রথম কাজ কি না, ওই সমীকরণটা আগে লিখবো। এই যে সমীকরণটা লিখলাম, দিয়ে x এর মানগুলোকে আমরা বের করব। তাহলে 2x - 2 একবার 0 করব, আর একটা x + 3 = 0 করব, দিয়ে x সমান এখানে কত হচ্ছে? -3, আর এখানে x সমান 1 আসছে। তাহলে 1 আর একটা -3 কোন অপশানটায় আছে? অপশান সি। তাহলে অপশান সিটা হচ্ছে কারেক্ট অপশান। তাহলে বুঝতে পেরেছো? নেক্সট দেখো, 3-এর দাগের কোশ্চিন, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কত গুণ হবে আর কি। এখানে 4টে অপশান আছে, দ্বিগুণ হবে, না অর্ধেক, না 1/4, না সমান। এখানে সঠিক অপশানটা হচ্ছে সমান হবে। কেন হচ্ছে দেখো, আমরা প্রথম 1 বছরের ক্ষেত্রে কতটা সুদ হচ্ছে সেটা বের করে নেব। দেখো, I = PTR, I = PTR/100, I = PTR/100, এখানে 100 হবে। আচ্ছা, এখানে দেখো একটু মিস্টেক হয়ে গেছে, এখানে তোমরা PTR/100 করবে। এখানে পির মানটা দেখো, পির মানটা হচ্ছে 100, পির মানটা এই যে এখানে 100, আর টির মান 1, আর এর মান 10/100। এখানে কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 10 হচ্ছে। একই রকম 2 বছরের ক্ষেত্রেও এখানেও PTR/100 হবে। তো এখানে পির মানটা দেখো কত, 50 আছে, আর টির মান 2 বছর, আর এর মান হচ্ছে 10/100। এখানে কাটাকাটি করলে দেখো 10ই দাঁড়াচ্ছে সুদের পরিমাণটা। তাহলে 2 ক্ষেত্রে, 2 বছরের ক্ষেত্রেও যা আর 1 বছরের ক্ষেত্রে, 2 ক্ষেত্রে সুদের মানটা হচ্ছে সমান দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমাদের বলছিল যে 1 বছরের সুদের কত গুণ হবে, দ্বিগুণ, না অর্ধেক, না 1/4। তাহলে এই যে ডির অপশানটা, এই ডির অপশানটাই সঠিক হবে। তোমাদের এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, তোমাদের শুধু উত্তরটাই লিখতে হবে, কিন্তু তোমাদের কি করে আসছে উত্তরটা সেটা তো জানতে হবে। তাই জন্য এগুলো করে দেওয়া আছে, তোমরা এগুলো বুঝে নিবে। নেক্সট দেখো, 4-এর দাগের কোশ্চিন, ও কেন্দ্রীয় বৃত্তের PQ ও RS দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ও বিন্দু থেকে PQ জ্যায়ের দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার হলে ও থেকে RS এর জ্যায়ের দূরত্ব কত হবে। এখানে সঠিক অপশান হচ্ছে অপশান এ, এর অপশানটা সঠিক হবে, 8 সেন্টিমিটারই হবে। কেন? দেখো, যদি এই যে পেজ নাম্বার 63-তে রয়েছে তোমাদের প্রয়োগ নাম্বার 10, যে বলেছে যদি যদি যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, দুটো সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখানে জ্যা দুটো কত, এখানে দেখো ও বিন্দু থেকে PQ জ্যায়ের দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে RS জ্যায়েরও দূরত্ব 8 সেন্টিমিটার হবে, কারণ এখানে বলে দিয়েছে সমান দৈর্ঘ্যের জ্যা। আচ্ছা, নেক্সট দেখো, 5-এর দাগের, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ P বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে Q বিন্দুতে স্পর্শ করে, তাহলে OQ সমান হচ্ছে 9 সেন্টিমিটার, আর PO সমান 15 সেন্টিমিটার হলে PQ এর দৈর্ঘ্য কত হবে। এখানে 4টে অপশান আছে, এখানে সঠিক অপশানটা হচ্ছে বি এর অপশানটা। দেখো, ও কেন্দ্রীয় একটা বৃত্ত এখানে রয়েছে,
ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এর বহিস্থ বিন্দু কি পি, এই পি থেকে এই যে কেন্দ্রের মধ্যে দূরত্বটা হচ্ছে 15 সেন্টিমিটার দেওয়া আছে, পিও, এই যে পিও হচ্ছে 15 সেন্টিমিটার। এবার এই যে পি কিউ এইটার মান বের করতে বলেছে, আর এই যে ব্যাসার্ধ ও কিউ এইটার মান দেওয়া আছে 9 সেন্টিমিটার। আর আমরা কি জানি যে ব্যাসার্ধ সবসময় স্পর্শকের উপরে লম্ব থাকে, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাসের সূত্র কি জানি? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে বুঝতে পেরেছো, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা সবগুলো যদি মান বসিয়ে দিই, তাহলে দাঁড়াচ্ছে পি কিউর মানটা হচ্ছে √15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এইটাই হচ্ছে কারেক্ট অপশান, এই যে অপশান বিটা, যেটা √15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সেন্টিমিটার। নেক্সট দেখো 6 দাগের কোশ্চেনটা, দুটো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে। এখানে 4টে অপশান আছে, সঠিক অপশানটি হবে অপশান ডি, 125:64। কেন হচ্ছে দেখো কি বলা আছে, দুটো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4πr²। তাহলে আমরা প্রথম গোলকটার ব্যাসার্ধ ধরছি r1, তাহলে ক্ষেত্রফলটা কত হবে 4πr1²। নেক্সট তাহলে পরেরটা কি হবে, ওটার r2 যদি ব্যাসার্ধ ধরি পরের গোলকটার, তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4πr2²। এদেরই অনুপাত দেওয়া আছে 25:16। এবার এখানে কাটাকাটি করলে আমাদের দাঁড়াচ্ছে r1:r2 সমান হচ্ছে 5:4। এবার আয়তনের অনুপাত বার করতে বলেছে। গোলকের আয়তনের সূত্র কি 4/3πr³। প্রথম গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ r1, তাহলে কত হবে 4/3πr1³। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে r2, তাহলে আয়তনটা কত হবে 4/3πr2³। তাহলে এখানে 4/3π যদি কেটে যায়, তাহলে দাঁড়াচ্ছে r1³ তাহলে এইখানে এটা 5:4 আছে, তাহলে এখানে বসিয়ে দিলে 5/4 তাহলে সমান দাঁড়াচ্ছে 125:64। এটাই অ্যান্সার হবে অপশান ডিটা যেটা। তারপরে নেক্সট দেখো 7 দাগের, দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। এবারে এসিবি কোণের পরিমাপ কত হবে দেখাতে বলেছে। এখানে সঠিক অপশানটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো এখানে ছবিটা এঁকেছি, ধরো দুটো বৃত্ত, এইরকম দুটো বৃত্ত পরস্পরকে এইখানে সি বিন্দুতে ছেদ করেছে, এটা এই হচ্ছে সি বিন্দু। এবারে এ ও বি দুটো বৃত্তেরই একটি সাধারণ স্পর্শক আছে, ধরো এইটা হচ্ছে স্পর্শক, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবারে এই যে সি মানে এ সি বি, এই কোণের পরিমাপটা কত হবে দেখাতে বলেছে। তাহলে এইখানে এটা সবসময় 90 ডিগ্রি হবে। কারণটা কি, দেখো এইখানে ছবিটা এঁকেছি আমি, এই যে ছবিটা, এইখানে যে তৈরি হয়েছে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। এই বর্গক্ষেত্রের কি হয়, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, তাহলে এসিবি কোণের মানটাও 90 ডিগ্রি হবে। তাহলে বুঝতে পেরেছো। নেক্সট দেখো 8 দাগের কোশ্চিনটা, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেন্টিমিটার হলে উহার ব্যাসার্ধ কোনটা হবে। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 7 সেন্টিমিটার। কেন, দেখো অর্ধগোলকের ক্ষেত্রে কি হয়, ক্ষেত্রফল নিরেট অর্ধগোলক তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 3πr² হবে। ধরো এইরকম টাইপের গোলকটা, ধরো এইটা হচ্ছে অর্ধগোলক, তাহলে কি এই যে এই পোর্শনটা কি বক্রতল, আর হচ্ছে এইটা হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এই পোর্শনটার বক্রতলের ক্ষেত্রফলটা কত 2πr², আর এইটা হচ্ছে πr², তাহলে টোটালটা কত হবে 3πr²। ক্ষেত্রফলটা এখানে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এখানে ক্ষেত্রফলটা কত দেওয়া আছে 147 পাই। তাহলে শর্তানুসারে কত হবে 3πr² সমান 147 পাই। তাহলে এখান থেকে আর এর মানটা কত হচ্ছে 7 বেরিয়েছে। তাহলে আমাদের ব্যাসার্ধ বের করতে বলেছিল, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট। তারপরে নেক্সট দেখো 2 দাগের দেখো সত্য মিথ্যা করতে বলেছে, সত্য মিথ্যা লিখতে বলেছে। 1 × 8 সমান হচ্ছে 8, অর্থাৎ 8টা কোশ্চিন আছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। তোমাদের এটা 50 নম্বরের কোশ্চিন। তোমরা এখানে দেখো সত্য মিথ্যা লিখতে বলেছে, তো শুধু সত্য মিথ্যা লিখলেই হবে, এখানে ব্যাখ্যাটা লিখতে হবে না, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে ব্যাখ্যাটাও করে দিয়েছি, তোমরা সেটা দেখে নিও। দেখো 1 দাগের কোশ্চিন, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে কিনা। এখানে সঠিক উত্তরটি হচ্ছে সত্য হবে। কারণটা কি, দেখো ধরি একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক ধরলাম, তাহলে তার আয়তন কত হবে, ঘনকের তো চারদিক তো সমান, তাহলে তার আয়তনটা হচ্ছে বাহু কিউব। তাহলে বাহুর দৈর্ঘ্য ধরেছি আমি এ, তাহলে বা এ কিউ হবে ঘন একক। এবার বলেছে কি প্রতিটি ধারের দৈর্ঘ্যটাকে অর্ধেক করে দেওয়া হলো, তাহলে এ ছিল তার অর্ধেক কত হবে a/2 হবে।
a/2 একক। তাহলে এখন প্রতিটি ধারের দৈর্ঘ্য কিন্তু a/2 একক, তাহলে আয়তনটা কত হবে, বাহু কিউব সেই a/2 এর হোল কিউব হয়ে যাবে। তাহলে কত হচ্ছে a³/2 এর কিউব মানে 8 হচ্ছে। তাহলে আগে ছিল আমার a³, এখন হলো a³/8। তাহলে আগের আয়তনের কত গুণ, 1/8, কারণ a³ সাথে যদি আমরা 1/8 গুণ করি তখনই তো a³/8 হয়, তাই না? তাহলে এটা হচ্ছে সত্য। তাহলে এখানে বলে আছে 1/8 অংশ হবে, তাহলে এটা সত্য। নেক্সট দেখো 2 এর দাগের a/2 = b/3 = c/4 হলে a/b/c = 4:3:2 হবে। তো এটার উত্তরটা হচ্ছে মিথ্যা হবে। কেন দেখো না, এই যে এখানে আমি লিখেছি ব্যাখ্যা দেখো, এইটাই লিখেছি a/2 = b/3 = c/4 সমান একটা ধ্রুবক সংখ্যা ধরে নিয়েছি, কে একটা ধ্রুবক, কে সমান হচ্ছে ধ্রুবক, এখানে লিখে দিবে কে সমান ধ্রুবক। আচ্ছা, নেক্সট দেখো তাহলে প্রতিটা যদি আমরা কের সাথে সমান করি, ধরো a/2, ধরো a/2টা ধরো a/2 সমান কে করলাম, তাহলে কত হবে, a সমান 2k হবে কোনাকুনি গুণ করলে। একই রকমভাবে এইভাবে বের করানো হয়েছে দেখো, a সমান 2k, b সমান 3k আর c সমান 4k। এবার এইগুলোর অনুপাত বের করতে বলেছে, এইগুলোর অনুপাত বের করলে 2k:3k:4k, তাহলে কে কেটে গেলে কত হবে, 2:3:4। কিন্তু আমার এখানে কত আছে, আমার এখানে আছে 4:3:2, তাহলে এটার সাথে এটা পড়ছে না, তাহলে এটা মিথ্যা হবে। নেক্সট দেখো 3 এর দাগের, আসল p টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন PR/100 টাকা হবে। দ্বিতীয় বছরের মূলধন, এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরের যেটা তোমার সুদ হলো সেটা পরের বছরে আসলের সাথে যোগ হয়ে সেটাই আসল হবে, পরের বছরে মূলধন হবে। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে দেখো মিথ্যা হয়েছে। কেন দেখো, আসল p টাকা, সময় 1 বছর, সুদের হার r%, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ সমান কি জানি, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এখানে n এর মান হচ্ছে 1, তো বসিয়ে দিলাম, তো দাঁড়াচ্ছে আমাদের i সমান p × 1 + r/100। কিন্তু এখানে কত আছে, PR/100, তাহলে এটা হচ্ছে না, তাই এটা মিথ্যা। নেক্সট দেখো 4 এর দাগের, এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা বলেছে চিত্রে ও কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্তে AB হচ্ছে একটি ব্যাস, বৃত্তের ভেতরে কিউ একটি বিন্দু, এই যে কিউ একটি বিন্দু আছে, AQB সর্বদা সূক্ষ্মকোণ হবে। এই যে AQB এই কোণটা সূক্ষ্মকোণ হবে কিনা বলতে বলেছে, এটা মিথ্যা। কেন সূক্ষ্মকোণ হবে না কেন, না আমরা একটা উপপাদ্য পড়েছি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ধরো একটা বৃত্ত আছে, ধরো এইটা কেন্দ্র, এইটা, এবার এই যে এই কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু এর নিচের দিকে যত নামবো, ধরো এইরকম হবে, যত নামবো তত 90 থেকে বড় হবে, কারণ এইটা কত ডিগ্রি, এইগুলো নামতে নামতে এই সরলরেখা এসে মিশবে, তাহলে এই সরলরেখাটা কত, 180 ডিগ্রি, তাহলে 90 থেকে 180 পর্যন্ত যাচ্ছে, তাহলে 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে, তাহলে 90 ডিগ্রি থেকে বড় হওয়া মানে তো ওটা তো সূক্ষ্মকোণ নয়, ওটা তো স্থূলকোণ, তাহলে এখানে যে সূক্ষ্মকোণ লেখা আছে তার জন্য এটা মিথ্যা। নেক্সট দেখো 5 এর দাগের, ত্রিভুজ ABC এর BC বাহুর উপর D এমন একটি বিন্দু যে AD লম্ব BC, সুতরাং ত্রিভুজ ABD সদৃশ্য ত্রিভুজ CAD। দেখো এটা হবে না, কেন দেখো একটা ABC ত্রিভুজ, এই যে ABC ত্রিভুজের A বিন্দু থেকে B এটার উপরে লম্ব টানা হয়েছে, তাহলে এই যে দুটো ত্রিভুজ, এইদিকে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই দুটো ত্রিভুজ সদৃশ্য হবে, কিন্তু যদি আমি ত্রিভুজটাকে এইভাবে আঁকি তাহলে কি হচ্ছে, এটা ছোট লাগছে, এটা বড় লাগছে, একই রকম তো দেখতে লাগছে না, তাহলে এটা সবসময় হবে না, মিথ্যা। নেক্সট দেখো, শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 1,500 টাকা ও 1,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। না, এটাও মিথ্যা হবে। কেন দেখো, ব্যাখ্যাটা দেখো, আমাদের শুভেন্দু আর নৌশদ তাদের মূলধনের অনুপাত যদি আমরা বের করি, তাহলে 1,500:1000, সেটা কাটাকাটি করলে দাঁড়াচ্ছে 3:2। এখানে ক্ষতির মোট পরিমাণটা কত, ক্ষতির মোট পরিমাণটা এখানে 75 টাকা, এই যে ক্ষতির মোট পরিমাণ হচ্ছে 75 টাকা দেওয়া আছে, তাহলে এই 75 টাকার উপর বলেছে শুভেন্দুর ক্ষতি 30 টাকা, সেটা হচ্ছে কিনা দেখো, তাহলে 75 গুণিতক আর শুভেন্দুর তাহলে আনুপাতিক ভাগারটা কত, এই যে এখানে 3:2 আছে, তাহলে 3/3 + 2, আনুপাতিক ভাগারটা এইটা হবে 3/5 হবে, তাহলে 75-এর সঙ্গে 3/5 যদি আমরা গুণ করি তাহলে কাটাকাটি করলে দাঁড়াচ্ছে 45 টাকা, কিন্তু ওখানে আমার দেওয়া আছে কত, ওখানে আমার দেওয়া আছে 30 টাকা দেওয়া আছে, তাহলে এটা মিথ্যা। তাহলে বুঝতে পেরেছো। নেক্সট দেখো 7 এর দাগের কোশ্চেনটা, 2 এর দাগের 7,
এখানে লেখা আছে, একটা ছবি দেওয়া আছে, সেই ছবিতে লেখা আছে পাশের চিত্রে এসটি সমান্তরাল কিউআর, এই যে এসটি সমান্তরাল কিউআর দেওয়া আছে। এবার পি কিউ বাই পিএস, এই যে পি কিউ মানে এই পুরোটা, বাই এই পিএস এই ছোটোটা, পি কিউ বাই পিএস সমান হচ্ছে পি আর মানে এই বড়োটা বাই ছোটোটা, এই যে পিটি এইটুকুটা। তাহলে এইটা হচ্ছে সত্য হবে, কারণ পুরোটা বাই ছোটোটা, আর এদিকটাও ডান দিকে হচ্ছে পুরোটা বাই ছোটোটা নেওয়া হয়েছে, তাহলে এটা সত্য হবে। নেক্সট দেখো 8 দাগের কোশ্চিন, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণিতক √3। এটা সত্য হবে, কেন দেখো বলেছে তির্যক উচ্চতাটা হচ্ছে শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, তাহলে তির্যক উচ্চতাকে আমরা এল অক্ষর দ্বারা সূচিত করি, তাহলে এল সমান আর উচ্চতাকে এই অক্ষর দ্বারা আর ব্যাসার্ধকে আর অক্ষর দ্বারা। এবার বলেছে তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, তাহলে এই যে শর্তানুসারে কি লেখা হবে, এল সমান মানে তির্যক উচ্চতা সমান 2 গুণিতক উচ্চতা, এল সমান 2h। এবার এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটার ক্ষেত্রে দেখো এলটা হচ্ছে এইরকম যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এইটা হচ্ছে এল আর এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর। তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে সূত্র রয়েছে, অতিভুজের স্কয়ার মানে এল স্কয়ার সমান লম্ব স্কয়ার এইচ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আর স্কয়ার, সেইখানে এল সমান যদি 2h বসিয়ে দিই, দিয়ে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি আর স্কয়ার সমান 3h স্কয়ার আসছে। এবারে আর এর মানটা দেখো এইচ গুণিতক √3 এসছে, তাহলে এখানে ছিল √3 উচ্চতা গুণিতক √3, তাহলে এটা সত্য, উচ্চতা গুণিতক √3, তাহলে এটা সত্য হচ্ছে। তাহলে বুঝতে পেরেছো। নেক্সট দেখো 3 দাগের কোশ্চিন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে 7টা কোশ্চিন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2, অর্থাৎ টোটাল 14 নম্বরের কোশ্চিন আছে। 1 দাগের কোশ্চিনটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং একটি বক্রতলের ক্ষেত্রফল সংখ্যা মানে সমান হলে এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মানে সমান হলে উহার ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। আচ্ছা, চোঙের আমরা ব্যাসার্ধ আর ধরলাম, উচ্চতা এইচ, আয়তন কি হয় πr²h, আর বক্রতলের ক্ষেত্রফল 2πrh। এখানে বলেছে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান হচ্ছে সমান, তাহলে শর্তানুসারে πr²h সমান 2πrh। এইখান থেকে আমরা কাটাকাটি করে পেলাম r সমান 2, তাহলে এখানে ব্যাসার্ধটা বের করতে বলেছে, উহার ব্যাসার্ধ কত, তাহলে r সমান 2 একক হবে। এখানে তো একক কোনো দেওয়া নেই, শুধু একক লিখতে হবে তাহলে। আচ্ছা, নেক্সট 2 দাগের দেখো, দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণী 7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √2। আচ্ছা, 7 - √2 এর দুটো করণীরসক উৎপাদক হয়, একটা হচ্ছে 7 + √2 আর একটা হচ্ছে -7 - √2। মানে এই যে এইটা দেওয়া আছে, এটা √2 এর আগে একবার প্লাস করে দেবো, আর একটা 7 এর আগে একবার প্লাস আছে মাইনাস করে দেবো। তাহলে অনুবন্ধী করণী কখন হয় না, কোনো মিশ্র দ্বিঘাতকরণীর করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয়ই যদি মূলদ সংখ্যা হয়, তবে তাকে মিশ্র দ্বিঘাতকরণীর অনুবন্ধী করণী বলা হবে। তাহলে যোগফলটাও হবে আর গুণফলটাও হবে, মানে এই 7 + √2 সঙ্গে এই 7 - √2 একবার যোগ করব আর একবার গুণ করে দেখব, প্রতিবারেই যদি মূলদ সংখ্যা চলে আসে তাহলে ওটা অনুবন্ধী করণী হবে। তাহলে আমরা চেক করছি, দেখো 7 - √2 সাথে 7 + √2 যোগ করলাম, 14 এলো মূলদ সংখ্যা। এবার 7 - √2 সাথে আরেকটা যে করণীরসক উৎপাদক ছিল, এই যে করণীরসক আরেকটা যে এটা ছিল, সেইটার যোগ করলাম, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে -2√2, অমূলদ সংখ্যা চলে আসছে, তাহলে এইটা হবে না, তাহলে এইটা হচ্ছে না। তাহলে এইটার মধ্যে আরও গুণ করে দেখতে হবে, তাহলে গুণ করবো, দেখো 7 - √2 আর হচ্ছে 7 + √2 গুণ করলাম, এটা হচ্ছে সূত্রে চলে আসছে তোমার a + b × a - b, a² - b² এর সূত্র। তাহলে ওইটাকে ভাঙলে আমাদের দাঁড়াচ্ছে, ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে 49 - 2 সমান হচ্ছে 47 মূলদ সংখ্যা। তাহলে 7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √2। বুঝতে পেরেছো, এটাই প্রমাণিত। নেক্সট দেখো 3 দাগের কোশ্চিন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। এখানে দেখো শঙ্কুর ব্যাসার্ধ কত দেওয়া আছে, শঙ্কুর ব্যাসার্ধ আমরা দেওয়া নেই, এটাই বের করতে হবে, ওটা আমরা ধরে নিব, ওটা ধরবো 8 সেন্টিমিটার। উচ্চতাটা দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে h = 12 লিখে দেবো। আয়তন দেওয়া আছে 100 পাই, কিন্তু শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 πr²h, সেটাই লিখেছি 1/3 πr²h ঘন সেন্টিমিটার, তাহলে 1/3 পাই r², h এর মান কত, এখানে 12 বসিয়ে দিয়েছি। তাহলে এই জিনিসটা মানেই তো এই যে 100 পাই, তাহলে শর্তানুসারে ওইটাই লেখা হয়েছে, দেখো 1/3 πr²h 12, এই যে জায়গায় 12 বসানো হয়েছে, সমান হচ্ছে 100 পাই। তাহলে এখানে কাটাকাটি করে দেখা যাচ্ছে r² সমান 25 এসছে, r সমান 5, তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার।
এইটাই আমাদের বের করতে বলছিল। তাহলে নেক্সট দেখো 4 দাগের এক্স ভ্যারিজাজ ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাজ জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। এখানে দেখো এক্স ভ্যারিজাজ ওয়াই জেড মানে কি এক্স সমান কে ওয়ান জেড কে ওয়ান ওয়াই জেড লিখতে পারবো, যেখানে কে ওয়ানটা কি অশূন্য ভেদ ধ্রুবক। আবার একই রকম এইটা থেকেও ওয়াই ভ্যারিজাজ জেড এক্স আছে, তাহলে ওয়াই সমান কি লিখতে পারবো কে টু জেড এক্স। তাহলে এখানে কে টুটা কি সেটাও অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই যে সমীকরণটা আছে এক্স সমান কে ওয়ান ইন্টু ওয়াই জেড, এখানে বেরোলো ওয়াই সমান কে টু ইন্টু জেড এক্স, ওয়াইয়ের মানটা এই জায়গাটাতে বসিয়ে দেবো, এই যে ওয়াই আছে এই জায়গাটাতে ওয়াই বসিয়ে দেবো, দিয়ে এই যে ওয়াই বসানো হয়েছে, দিয়ে এখানে গুণ টুন করে দেখা যাচ্ছে যে এক্স সমান কে ওয়ান কে টু ইন্টু জেড স্কোয়ার ইন্টু এক্স। দেখো দুদিকে এক্স আছে, এক্স এক্স কেটে দিলাম, তাহলে জেড স্কোয়ার সমান কত দাঁড়াচ্ছে, জেড স্কোয়ার দাঁড়াচ্ছে 1/k1 ইন্টু কে টু। তাহলে জেড সমান কী হবে রুট ওভার হয়ে যাবে, তাহলে 1/√k1 k2। তাহলে এই যে 1/√k1 k2 এটা তো একটা ধ্রুবক, তাহলে জেড একটা অশূন্য ভেদ ধ্রুবক, এই জন্য আমরা বলতে পারছি, এটাই প্রমাণ করতে বলছিল। তাহলে বুঝতে পেরেছো। নেক্সট দেখো 5 দাগের কোশ্চিন, 3 বন্ধু এ বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তাহলে কাজের জন্য এর আয় বি এর আয় থেকে কত বেশি হবে। আচ্ছা, এক মাসে আমাদের মোট আয়টা এখানে কত, এক মাসে এখানে মোট আয়টা হচ্ছে 29,260 টাকা। এখানে বলা আছে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য এত অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে মোট আয়ের যে 2/5 অংশ এইটা আগে আমাদের বের করে নিতে হবে। মোট আয়ের 2/5 অংশ, তাহলে মোট আয় গুণিতক 2/5, তাহলে কাটাকাটি করলে 11,704 টাকা দাঁড়াচ্ছে। এবারে এর এখানে দেখো এর আয় বি এর আয় থেকে কত বেশি হচ্ছে, তাহলে এই যে অনুপাতটা দেওয়া আছে কাজের জন্য, তাহলে এই অনুপাত থেকে আমাদের আনুপাতিক ভাগারগুলো বের করে নিতে হবে। তাহলে এর আনুপাতিক ভাগারটা কত, এখানে 3 আছে, 3/3 + 2 + 2, তাহলে সমান কত হবে 3/7 হয়েছে, এই যে 3/7। আর বি এর কত হবে 2/7, সিটা না বার করলে হবে, এখানে বের করে দিয়েছি, কারণ এখানে এ আর বি এর আয়ের পার্থক্য জানতে বলেছে। তাহলে এর আয়টা কত হবে, এই যে আমাদের 11,704 টাকা আছে সেইটার সাথে 3/7 গুণ করা হয়েছে, কেন মোট আয়ের 2/5 অংশ থেকে তারা কাজের অনুপাতে ভাগ করে নেবে বলেছে। তাহলে এখানে 3/7 গুণ করলে দাঁড়াচ্ছে হচ্ছে 5,016 টাকা। আর বি এরটাও একই রকম 11,704 গুণিতক 2/7 করলে 3,344 টাকা হচ্ছে। তাহলে এর আয়টা বেশি, সেটাই বলেছে যে এর আয়টা বি এর আয় থেকে কত বেশি, তাহলে এটা বিয়োগ করে দিলে দাঁড়াচ্ছে 1,672 টাকা বেশি। তাহলে বুঝতে পেরেছো, এইটাই হচ্ছে অ্যান্সার হবে। অতএব দিয়ে লিখে দেবে, এখানে অতএব দিয়ে লেখা হয়নি, মিস্টেক হয়ে গেছে, তোমরা অতএব দিয়ে শেষে অ্যান্সারটা লিখে দেবে। আচ্ছা, নেক্সট দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে দেখো উত্তরটা দেখো, প্রথমে লম্ববৃত্তাকার চোঙ আছে আর একটা শঙ্কু আছে, তাদের ভূমির ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে চোঙের ব্যাসার্ধ ধরলাম 3r বা 3r1 একক, আর চোঙটার উচ্চতাটা ধরলাম h1 একক, কারণ উচ্চতার অনুপাত দুটোর বের করতে হবে, একটাকে h1 ধরবো আর একটাকে h2 ধরবো। আচ্ছা, এখানে আয়তনটা কত দেখো, আয়তন চোঙের কত হয় পাই ইন্টু পাই আর স্কোয়ার এইচ, এখানে আরটা কত 3r1, তাহলে পাই ইন্টু 3r1 স্কোয়ার ইন্টু h1, এটা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 9 ইন্টু পাই r1 স্কোয়ার h1 ঘন একক, কারণ আয়তনের হচ্ছে ঘন একক হয়। নেক্সট দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধটা ওটা 4 ছিল অনুপাতে, তাহলে এই জন্য 4r1 ধরেছি, আর উচ্চতাটা কত h2 একক ধরেছি। তাহলে এর আয়তনটা কত হবে, শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে এই যে লিখে দিয়েছি 1/3 পাই ইন্টু 4r1 স্কোয়ার ইন্টু h2, এটা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে 16/3 ইন্টু পাই r1 স্কোয়ার h2 ঘন একক। এবার এই দুটোর অনুপাত আমাদের বার করবো আমরা, এই দুটোর অনুপাত আকারে লিখে দিলাম। আর আমাদের কোশ্চেনে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে যে এদের আয়তনের অনুপাত হচ্ছে 9:8, তাহলে শর্তানুসারে আমরা যেটা আয়তন অনুপাত বার করলাম সেইটা সমান 9:8 লিখতে পারবো, তাহলে ওইটাই লিখেছি দেখো, এই যে এইটার অনুপাত সমান 9:8 দিয়ে এইখান থেকে ক্যালকুলেশন করে h1/h2 = 2/3 হয়েছে, তাহলে h1:h2 কত হবে 2:3 হবে, 2:3, তাহলে এইটাই অ্যান্সার হবে। তাহলে এইটাই অ্যান্সার লিখে দিয়েছি দেখো, চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত হচ্ছে 2:3। নেক্সট দেখো 7 দাগের কোশ্চেনটা, যদি ওয়াই ভ্যারিজাজ এক্স কিউব এবং ওয়াই এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে এক্স এর বৃদ্ধি কি অনুপাতে হয় নির্ণয় করো।
তোমাদের ভিডিওটি খুবই বড় হয়ে যাচ্ছে, তোমাদের 50 নম্বরের কোশ্চেন তো অনেক বড় হবে। দেখো এইটার উত্তরটা আগে দেখে নাও। দেখো প্রথমে এখানে কি দেওয়া আছে, ওয়াই ভ্যারিজাস এক্সেস কিউব, তাহলে ওয়াই ভ্যারিজাস এক্সেস কিউব সমান কত হবে, ওয়াই সমান কে ইন্টু এক্সেস কিউব, কেটা কি অশূন্য ভেদ ধ্রুবক। তারপরে ওয়াই এর বৃদ্ধি কি আছে 8:27, তাহলে ওয়াই এর বৃদ্ধিটা আমরা যদি ওয়াই ওয়ানটাকে যদি 8p ধরি আর ওয়াই টুটাকে যদি 27p ধরি, কারণ 8:27 আছে, একটাকে ওয়াই ওয়ানটাকে ধরলাম 8p আর ওয়াই টুটাকে 27p ধরলাম, সেই অনুপাতে কি হবে এক্সেরও বৃদ্ধি x1 আর x2 হবে। তাহলে সেই সমীকরণটা এবার 1 নম্বর সমীকরণ যেটা আছে, 1 নম্বর সমীকরণ থেকে এই যে 1 নম্বর সমীকরণটা আমি এখানে লিখে দিয়েছি, এই 1 নম্বর সমীকরণটা এখানে লিখে আমরা লিখতে পারবো কি y1 সমান k ইন্টু x1 কিউব। তাহলে y1 এর মানটা কত 8p বসিয়ে দিলাম, k ইন্টু x1 কিউব, এখান থেকে x1 কিউবের মানটা আমরা বের করেছি, এই যে x1 কিউব সমান 8p বাই k। নেক্সট দেখো y2 সমান k ইন্টু x2 কিউব, y2 এর মান কত 27p, এই যে 27p বসিয়েছি, k ইন্টু x2 কিউব, এবার x2 কিউব সমান হচ্ছে 27p বাই k। এবার এই দুটোর অনুপাত আমাদেরকে বের করতে হবে, তাহলে এটার বাই আকারে লিখলে দাঁড়াচ্ছে 8/27। তাহলে এই যে 8/27 হলো, কিন্তু আমাদের বের করতে হবে কি x1 x2 তাহলে এইটা এটা করলে দাঁড়াচ্ছে x1/x2 সমান হচ্ছে 2/3, কারণ 8/27 আছে, সেটাকে কার হোল কিউব লেখা যাবে 2/3 হোল কিউব। তাহলে x1:x2 ইকুয়াল টু 2:3, তাহলে x এর বৃদ্ধি হচ্ছে 2:3 অনুপাতে হবে। তাহলে বুঝতে পেরেছো। 4 দাগের 1 কোশ্চিনটা দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এখানে দুটো উপপাদ্য রয়েছে, প্রতিটি উপপাদ্যের মান হচ্ছে 5 করে, তাই দুটো উপপাদ্য 5 গুণিতক 2 সমান 10। এবারে 1 কোশ্চিনের যেটা দেওয়া আছে সেটার তোমরা বইতে পেয়ে যাবে পেজ নাম্বার 164-তে, উপপাদ্য 38 যেটা আমি আর এখানে করিনি, জাস্ট একটু ছবিটা দিয়ে দিয়েছি, তোমরা সেই ছবি থেকে লিখে নাও। আচ্ছা নেক্সট দেখো, এই যে ছবিটা, এই যে উপপাদ্য 38টা যেটা, এই যে উপপাদ্য 38, তোমরা এই উপপাদ্যটা লিখে নেবে এইখানে, ঠিক আছে। এটার পেজ নাম্বারটা দেখো, এটার পেজ নাম্বারটা হচ্ছে 164 পেজ, এই যে 164, এইখান থেকে তোমরা এই প্রমাণটা দেখে নেবে, বিকল্পটা দরকার নেই, তাই আগেরটা করে নেবে। আচ্ছা তারপরে 2 দাগেরও একটা উপপাদ্য রয়েছে, দেখো যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা তোমাদের পেজ নাম্বার বইতে রয়েছে 211 পেজ, আর এটা উপপাদ্য হচ্ছে 41 উপপাদ্য। এটার প্রমাণটাও এই যে বইতে, এই যে এইটা তোমরা এইখান থেকে এটা দেখে নেবে, এই যে উপপাদ্য 41, এই যে সমান কোণ উৎপন্ন হবে এই ছবি, এইখান থেকে তোমরা এটা লিখে নেবে। পেজ নাম্বারটা দেখো, এই যে 211 পেজ, 211 পেজ। তাহলে বুঝতে পেরেছো, এইখান থেকে তোমরা এটা দেখে নেবে। নেক্সট দেখো 5 দাগের যে কোশ্চিনগুলো, এখানেও দুটো কোশ্চিন আছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে, মোট 10। দেখো বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে তা নির্ণয় করো। আসলটা এখানে কত 600 টাকা, এই যে 600 টাকার সুদ 168 টাকা, তাহলে সুদটা হচ্ছে 168 টাকা। আর এখানে সরল সুদের হার কত, সুদের হার হচ্ছে 4% দেওয়া আছে, আর সময়টা বার করতে হবে এখানে। তাহলে আমরা সূত্রটা কি জানি, I = PTR/100। সেইখানে আমরা সব মানগুলো বসিয়ে দেবো। আইয়ের মান হচ্ছে 168, এই যে বসিয়েছি আইয়ের মান, আর পির মান 600, আর এর মান হচ্ছে 4, টির মানটা বের করব বাই 100। এইগুলো বসিয়ে দিয়ে আমাদের মানটা বেরিয়েছে, টির মানটা 7। তাহলে এখানে 7 বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে, এটাই অ্যান্সার হবে। নেক্সট দেখো 2 দাগের, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদে আসলে 3528 টাকা হবে। আচ্ছা এই যে সুদে আসলে 3528 টাকা, এটা হচ্ছে সুদ আসল, তাহলে এই যে সুদ আসল দেওয়া আছে, এইটা আসলটা তোমাদেরকে বার করতে হবে। এই যে পি সমান জিজ্ঞাসা চিহ্ন,
আর এখানে বছরটা কত, মানে সময়টা কত দেওয়া আছে, 2 বছর। তাহলে এন এর মান হচ্ছে 2, আর চক্রবৃদ্ধি সুদের হারটা হচ্ছে 5% দেওয়া আছে, তাহলে সুদের হার হচ্ছে 5। এবার সুদ আসলটা সমান আমরা কি জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। এখানে তাহলে সুদ আসলটা এটা বসিয়ে দিয়েছি, আর পির মানটা আমরা বের করব 1 আর এর মানটা হচ্ছে এই যে 5, আর এন এর মানটা হচ্ছে 2 দিয়ে এইটাকে ক্যালকুলেশন করলে এইটা দাঁড়াচ্ছে, এইভাবে ক্যালকুলেশনটা করবে তোমরা। ক্যালকুলেশনটা করলে এই যে দাঁড়াচ্ছে আসল সমান 3200 টাকা দাঁড়াচ্ছে। তাহলে এটাই অ্যান্সার। তাহলে 3200 টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদে আসলে 3528 টাকা হবে। এই ছিল তোমাদের আজ এই পর্যন্ত, মানে এটা কমপ্লিট হয়ে গেল। তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কও আমার এই চ্যানেলে করা আছে, তোমরা চ্যানেলটাকে সার্চ করে অবশ্যই ওগুলো দেখো, খুবই ভালোভাবে করা রয়েছে। আর উপপাদ্য আর প্রয়োগ নিয়ে একটা ভিডিও করা আছে, কিছু প্রয়োগ কমানো আছে, সাজেশন টাইপ, তোমরা ওগুলোও দেখতে পারো। আর